যদি এটা জামাত ক্ষমতায় থাকতো আর এই প্রস্তাব দিত, জামাত এই প্রস্তাবটা সাথে সাথে লুফে নিত, মানে সাথে সাথে, মানে ক্যাশটা দেওয়ার সাথে সাথে জামাত এটা লুফে নিত। তার একটা উদাহরণ নেই, রোহিঙ্গা প্রসঙ্গে যখন প্রচুর সারা পৃথিবীতে বাংলাদেশের রোহিঙ্গা যখন ঢুকে গেল, এই যে আওয়ামী লীগ সরকারের সময় যে পালে পালে রোহিঙ্গা ঢুকাইলো লাখে লাখে, আপনারা কি জানেন যে জামাতের সেক্রেটারি, জামাতের নেতারা প্রথম গিয়েছিল ভারতে? শুধু জামাত যায়নি, বিএনপির মির্জা ফখরুল সাহেব ভারত গিয়েছিলেন, এবং শুধু ভারত যাননি, তারা দুইজনে বার্মাতেও গিয়েছিল। মানুষ এখন এগুলো ভুলে গেছে, অদ্ভুত ব্যাপার, এগুলো অন রেকর্ড, এটা এমন না যেটা আমি অন রেকর্ড এগুলো। তো তারেক রহমানকে আপনি যেটা বলেন, জামাত প্রথম প্রশ্নের উত্তর হলো যে জামাত যদি এই সুযোগ পেত, জামাত এটাকে শুকরানা দিবস পালন করতো এবং এর পক্ষে একটা ফতোয়া দিয়ে ফেলতো। যেমন মনে করেন, যেমন জামাত বলেছে না যে, যেমন হামাসার এখন কি বলে যে ফিলিস্তিনি মুসলমানের সাথে তারা এখন অস্ত্র পরিত্যাগ করতেছে, আগে কোন কচু ডাকল্লা তাহলে অস্ত্র ধরছিল আগে কেন, এখন যদি অস্ত্র সমর্পণ করো, ওরকম একটা ফতোয়া দিয়ে বসে। জামাতে তো ফতোয়ার অভাব নাই, তাদের তাদের বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম, আপনার আমার ভাস্কর্য হারাম, কিন্তু ওই রিক্সালার ভাস্কর্য হারাম, তারপরে বাবির পোলাদের ভাস্কর্য হারাম, কোনো সমস্যা নেই, ফতোয়া পাল্টে দেয় মৌলবীদের জন্য। তারপর আপনার ইসলামে নারী নেতৃত্ব হারাম, কিন্তু তাদের এখন ওই কি মারা দিয়ে মমতা অতুক্য নাকি মার দিয়া ট্রফি নাকি কি যেন নাম, তার নামটা বিকৃত হয়েছে, আমি দুঃখিত। তো ওই যে এই তারা এখন তারা নারী নেতৃত্ব এসে গেছে। তারপর আবার শুধু তাই না, প্রথমে বললো কি যে তারা ইসলামী আইন কায়েম করার জন্য, শরিয়া কায়েম করার জন্য তারা ইসলামী আন্দোলন করতেছে এবং তারা মুমিন মুসলমান হোক, তারা পাক্কা। এখন দেখি আমরা কৃষ্ণ নন্দীকেও তারা নমিনেশন দেয় ইসলাম কায়েমের জন্য। আগামীতে যদি কোনো ইহুদিরা যে নবীর আইন প্রতিষ্ঠার জন্য কৃষ্ণের দ্বারস্থ হতে হলো, কৃষ্ণের দ্বারস্থ, শুধু তাই না যে কি হরে কৃষ্ণ হরি বল দাড়ি পাল্লা টেনে তোর স্লোগান, আগে ছিল লাই লাই আল্লাহ দাড়ি পাল্লা মালিক তুমি আল্লাহ, তারপরে হয়ে গেল হরে কৃষ্ণ হরি বল দাড়ি পাল্লা টেনে তোর। বাহ, কি মচৎকার না? তো এরা একদম ফতোয়া পাল্টাই ফেলতো। তবে আমি এটা আবার একমত যে আমার, আবার বলতেছি, আমার দেশের সাথে, অর্থাৎ দেশের যদি লাভ হয় ভারতের সাথে শত্রুতা করলে আমি বলতাম করেন, কিন্তু ভারতের সাথে শত্রুতা করতে আপনি লাভ করতে পারতেছেন না। হ্যাঁ, যদি যদি আপনি মনে করেন যে পাকিস্তানের সাথে যদি সম্পর্ক করলে বাংলাদেশে লাভ হবে, করেন, আমি ওয়েলকাম জানাবো, আমার দেশের স্বার্থে আমি কাজ করবো। কিন্তু আমার ওই যে আমি ক্ষমা করে দেবো, কিন্তু বাস্টারটার নাম মনে রাখবো। আপনি পাকিস্তানের সম্পর্ক করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাকিস্তানের সম্পর্কে কি লাভ হয়েছে? ভারতের সাথে যদি তাহলে এখন বন্ধুত্ব করলে, দেখেন যেখানে আমার যার সাথে বন্ধুত্ব করলে আমার লাভ, তার সাথে আপনি ফাতরামি করতেছেন, আর যার সাথে শত্রুতা করলে লাভ, তার সাথে গিয়ে আপনি বন্ধুত্ব করতে, এটা কি ছাড়া কিছু না। ভারত ছাড়া আমরা এক কদম লড়তে পারতেছি না, কিন্তু সকল ফাতরামি করতেছি ভারত নিয়ে। বলি কি, ভারত যদি, আমি বারবার বলে আসছি যে ভারত যদি নিরীহ প্রতিবেশী না হইতো তাহলে কি উপায় হইতো? যেমন ধরেন, আমি নাম বলতে চাই না, আমরা সবাই জানি নামটা, আপনি বলবেন না সঙ্গত কারণে, কারণ আমরা তাকে মার্কেটে আনতে চাই না এবং তার নিয়ে আমরা ভাবিও না, তবু বলি। যেমন আমাদের বাংলাদেশের সকল মুক্ত চিন্তকদের বিরুদ্ধে একজন লোক লেগেছে, আমরা সবাই তার নাম জানি, কিন্তু আমরা তার সম্পর্কে কিছু বলতেছি না, কিছুই বলতেছি না তারে। কারণ কি, এখন সে যদি আমাদের একটা দুর্বলতা মনে করে তাহলে সে নির্বোধ না? নিঃসন্দেহে মনে করেন সে তো মনে হয় হ্যাঁ ফরিদ তো কিছুই বলে না, অমুক তো কিছুই বলে না, তমুক তো কিছুই বলে। মনে করেন বাংলাদেশে কোনো মুক্তিচিন্তক, সবাই জানি যে লোকটা বাটপার, আমাদের মধ্যে বিরোধ করতে চায়, আমরা নামটা না নেই, তো আমরা সবাই জেনে গেছি, আমাদের কমিউনিটি জেনে গেছে, আমাদের অভিভাবক থেকে শুরু করে আমরা যাদের অভিভাবক মুক্তচিন্তার, তারা সবাই আমরা জেনে গেছি ওই লোকটার নাম, কিন্তু আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছি না। কেন? আমরা এক সময় তাকে পুরনো মিত্র মনে করতাম, তাকে আমরা হয়তো ক্ষমা করে দিয়েছি, অথবা অ্যাভয়েড করেছি, অথবা ঘৃণা করে চলে, কিন্তু সে কি মনে করে সে জিতে গেছে তাই মনে করছে না? কিন্তু সেই বাংলাদেশের যারা বাঙ্গু, বাংলাদেশের যারা পেয়ারা, তারা ভাবতেছে কি, এরই ওই যে সেই গল্পটা, একটু যেহেতু জামা পরে লোক তো একটু গল্প আমরা বেশি করি, ধান মানতে শিবের গীত গাই। ওই যে এক জামাইয়ের তো নতুন, মানে একটা জামাই নতুন চাকরি পাইছে, আসলে হলো মনে করেন যে কেসকি বান্দির বলা, একটা চাকরি বাকরি পাইছে, তো গ্রামের একটা সচ্ছল গৃহস্থ চিন্তা করলো শিক্ষিত ছেলে একটু বিয়ে দিই, তাই কিনা তারা বিয়ে দিয়েছে। বাবা তুমি কি চাও যৌতুক বলো? তখন বলো আব্বা আমার একটা হিরো সাইকেল দিবা। তখন তার মোটর সাইকেল নাই। আব্বা, এটা কিন্তু সত্য ঘটনা, হয়তো এগুলো ইয়ার কি করে মানুষ বলে, কিন্তু এগুলো কোনো না কোনো সময় ঘটছে, ওই ঘটনাটাই কোনো না কোনো আসছে। তো হচ্ছে তখন তো হিরো সাইকেলের যুগ, যেহেতু আমরা যখন 8-10 বছর বয়সে গল্প শুনছি, তাহলে নিশ্চয়ই তারা বহু আগের ঘটনা, আর হিরো সাইকেলের ব্যাপার মানে কি বহু আগের। তখন বলো যে হিরো সাইকেল, বাবা ওটা তো দিমই, তুমি চিন্তা করো, তুমি একটা চাকরি করো, তোমার হিরো সাইকেল দিব না বাবা, আমার ইচ্ছা থাকলো, ঠকে গেলাম তো। তখন বলে আব্বা তাহলে আমার না একটা 10 স্টার দিবেন। ওইটা তো দিমু বাবা। আব্বা ওটা 3 কি হয়েছে বড় যেটা আর কি, 3 ব্যাটারি লাইট দিতে হবে সাথে। বাবা ওটা তো দিমু। তো সাথে ঠকে গেছি। তখন বলে আব্বা তাহলে ওই যে আপনার যে গঞ্জে যে একটু জায়গা আছে ওইখানে আপনার মেয়ের নামে একটু লিখে দিবে। ওইটা তো আমি দিমু, আমার মেয়ে আমি দিমু না, কম দিয়ে বেশি দিয়ে গঞ্জে দেবে। আব্বা আমার নামে একটু লিখে দেওয়া যায় না? তখন তো জামাইয়ের কেস তো বুঝে গেছে শ্বশুর। চলো বাবা তোমার সব কথাই আমি রাখলাম, বাবা আমার একটা কথা আছে বিয়ে শাদী দেওয়ার পরে। বাবা তোমার সব কথাই কিন্তু রাখছি, আমার একটা কথা রাখি, বাবা আমি কিছু দিতে পারবো না। একটা কথা, এরা মনে করতেছে হাই রে, আমি তো ভারতের এটা কইতেছি ওটা কইতেছি, ভারত সব হ্যাঁ করতেছে, কিন্তু ভারত যে শেষে এমন মুগুরের বাড়ি দিবে এরা কিন্তু বুঝে উঠতে পারতেছে না। একবার 17 বছর ছিল না বিরোধী, এরা ভাবতেছে কি
শেখ হাসিনা বয়স হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিছি, তারপর আপনার ন্যাচারালি শেখ হাসিনা যখন শেখ হাসিনা মারা যাইতেই পারেন, এটা আমিও মারা যাইতে পারি না, চাইলে আপনিও যেতে পারেন, তাই না? তো বয়স হয়েছে আমার কোনো। তো 84 বছর বয়সে যদি ইউনুস ক্ষমতায় আসতে পারে, তাহলে শেখ হাসিনা 84 বছর বয়সে থাকতে পারে না? ওটাও বাদ দিলাম, তারা ভাবতেছে যে বয়স হয়েছে মারা যাইতে পারে, তাহলে তো আমরাই মসমসায় ক্ষমতায় থাকবো, এটা মনে করতেছে আর কি। কিন্তু অত নালি তো আদেশের না, নালি তো আদেশের, নালি আদেশের, তাই না? মানে আধা কেজি নালি তো আধা কেজি থাকবে, 5 কেজি নালি মাইপে তো আদেশে নেওয়া যাবে না। তার যে সন্তান আছে 2টা, তারা ভুলে গেছে, তার ভাতিজিরা আছে তা ভুলে গেছে, ওটাও বাদ দিলাম। কারণ যারা রাজনীতিতে প্রখ্যাত হয়ে যায়, যারা রাজনীতির আদর্শ হয়ে যায়, তাদের তো নিজের সন্তানকে যে ক্ষমতায় থাকতে হবে তা তো না। আদর্শিক কেউ ক্ষমতায় থাকলেই তো হয়। যেমন আমরা 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 বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, আমরা আওয়ামী লীগই করি না, তারপরে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, কেন? আদর্শিক কারণে। তাহলে আদর্শিক কারণে তো বঙ্গবন্ধুর নামে অনেক কিছু হইতে পারে, এটা এরা ভুলে গেছে। যে এই বাংলাদেশ আর বঙ্গবন্ধু কোনোদিন আলাদা করা যাবে না, সম্ভবই না। ধরে নেন আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিল, 10 বছরের মধ্যে আওয়ামী লীগকে আসতে দিল না, শেখ হাসিনা মারা গেল, সজীব ওয়াজেদ জয় আসতে পারলেন না, তাতে কি আওয়ামী লীগ পিছিয়ে যাবে? না। আওয়ামী লীগ হচ্ছে সেই মহিরু যার শেকড়টা এত গভীরে যে আপনি তাকে কখনোই তুলে সমূলে উচ্ছেদ করতে পারবেন না। আর যদি ঘাসের সাথে তুলনা করেন আওয়ামী লীগকে, এটা সবচেয়ে ভালো আমার মতে। আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বা ঘাস, অর্থাৎ শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। কোথাও না কোথায় গিয়ে সে আবার গজিয়ে উঠবে, অর্থাৎ পানির মধ্যে সে কলমিলতা, সে পারতেই থাকবে। এরা এটা বুঝতেছে না। তো ভারত যখন এটা ধরবে বাংলাদেশকে, তখন বলবে বাবা আমি তো সব কথাই রাখছি, বাবা তুমি অমুকের চাইছো, তমুকের চাইছো, শেখ হাসিনার চাইছো, তার হাদির খুনিরে চাইছো, অমুক চাইছো, তমুক চাইছো, তেল চাইছো, গ্যাস চাইছো, বিদ্যুৎ চাইছো, ঋণ চাইছো, তারপর আমার গালি দিছো, সব মেনে নিছি বাবা। এখন আমার একটা কথা কি বাবা, আমি আর কিছু দিতে পারবো না, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাও।